হ্যালো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতেই তো প্রতিদিন মজার মজার ভিডিও নিয়ে আসি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ আমি তোমাদেরকে আমার নিজের ছাত্র কিভাবে আমাকে সুখ দিল সেই গল্প শোনাবো। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার নাম শিল্পী। ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত কলকাতায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি। পড়াশোনাতে যেমন ভালো আমি, তেমন চেহারাটাও বেশ টান মুখ, ফর্সা, সবকিছু একদম ঠিকঠাক। রাস্তাঘাটে যখন বের হই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। আমার বয়ফ্রেন্ডও সবসময় চোখে চোখে রাখে। যাই হোক, মূল গল্পে আসি। তখনও ক্লাস চালু হয়নি আমার। বয়ফ্রেন্ডও সবে চাকরি পেয়েছে, তাও পুনেতে। কিছু টাকার দরকার। কত আর বাড়ির লোকের কাছে হাত পাতবো। একটা টিউশন হোমে যোগাযোগ করলাম। তারা ব্যবস্থা করে দিল 2টা বাচ্চা মেয়ে, সপ্তাহে 2 দিন, মাসে 3000। মন্দ নয়। তাদের সন্ধ্যাবেলা নিজের বাড়িতেই পড়াতাম। এভাবে দিব্যি চলছিল। তারপর সেখান থেকে একটা অফার এলো যে ক্লাস 11-এর ছাত্রকে বাড়ি গিয়ে পড়াতে হবে, সপ্তাহে 2 দিন, মাসে 4000 টাকা। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। এমনিতে তখন কাজের চাপ সেরকম শুরু হয়নি। 6টার মধ্যে বেরিয়ে যাব। টিউশনিটা বাড়ির কাছেই। 6টা 30-এ ঢুকে 8টা 30-এ বেরিয়ে যাব। কিন্তু এই রাজি হওয়াটা যে এভাবে আমার জীবন বদলে দেবে ভাবতেও পারিনি। প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে বের করতে প্রায় 7টা বেজে গেল। বেল বাজিয়ে ভেতরে ঢুকলাম। বিশাল বড় বাড়ি। ছাত্রের মা ছিলেন আর আলাপ করে দিলেন ছাত্রের সাথে। ছাত্রটির নাম রাকেশ। তখন সেভাবে লক্ষ্য করিনি। আর 5টা 16-17 বছরের ছেলের মতন মনে হলো, তবে কিছুটা স্বাস্থ্যবান। ছাত্রের মা নমিতা দেবী বললেন, দেখুন শিল্পী, আমার ছেলে কিছুটা অমনোযোগী, ব্যাচে পড়ে তেমন সুবিধা করতে পারছে না, তাই আলাদা কেয়ার করার দরকার, সেই জন্য আপনাকে রাখা। আপনি 1 মাস পড়ান। প্রথমে যদি আপনার পড়ানোর ধরন ভালো লাগে বা আপনার ওকে পড়াতে ভালো লাগে, তবে অথবা যদি আপনার মনে হয় ওকে পড়াতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হবে। এইচএসসি অবধি পর্যন্ত ওকে পড়াতে হবে। ভদ্রমহিলার স্পষ্ট কথা বলার ধরন আমার খুব পছন্দ হলো। বললাম, বেশ দিদি, আমি চেষ্টা করব। উনি ছেলেকে বলেন, রিকি, ওনাকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও। রাকেশ ওরফে রিকি বলল, আসুন ম্যাম, বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন। দোতলায় রিকির পড়ার ঘর, সাথে লাগোয়া শোয়ার ঘর। দুটি বেশ বড়। আর 5টা টিনেজারের চেয়ে ঘরটা পুরো আলাদা। একদিকে কম্পিউটারের টেবিল, মাঝে একটা পড়ার টেবিল, পাশে একটা সিঙ্গেল বেড খাট। টেবিলের 2 দিকে আমরা 2জন বসে পড়লাম। আজ বেশিক্ষণ পড়াবো না। একে তো প্রথম দিন, তারপর দেরি হয়ে গেছে। আমি পরের সপ্তাহ থেকে 30 মিনিট বেশি করে পড়িয়ে 1 মাসের সময়টা মেকআপ করে দেব। বিত্তবান মানুষরা এসব ব্যাপারে একটু খুঁতখুঁতে হন, জানি, তাই এসব কথা তোলার সুযোগই দিল না। স্কুলে কতদূর পড়ানো হয়েছে, আর কি কি বিষয়ে শিক্ষক আছেন, এসব টুকটাক জেনে নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করলাম ছেলেটাকে। রিকি প্রায় সবকিছুই ঠিকঠাক উত্তর দিল এবং চোখে চোখ রেখে বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট। বললাম, সব ঠিক আছে, কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, পরের দিন এসে দেখব। এগুলো করে রাখলে, না পারলে আমি দেখিয়ে দেবো সব, আর নতুন চ্যাপ্টার শুরু করব। এই বলে আমি বই নিয়ে অঙ্ক দাগাতে লাগলাম। কি একটা মনে হওয়াতে দেখি রিকি এক দৃষ্টিতে আমার ওই দুটো দিকে তাকিয়ে আছে। আমি সাধারণত ওড়না পরি, কিন্তু সেদিন পরা হয়নি, আর টপের ফাঁক দিয়ে অল্প দেখা যাচ্ছিল। প্রথমে রাগ হলো, ভাবলাম একটু কথা শুনিয়ে দিন। তারপর ভাবলাম এই বয়সে একটু এরকম হয়, বেশি বাড়াবাড়ি করলে তখন দেখা যাবে। এই বলে অঙ্ক দাগানো হয়ে গেলে আমি উঠে পড়লাম। রিকি এতক্ষণ আমার ওই দুটোর দিকে তাকিয়ে চোখ রেখেছিল। চোখাচোখি হতে চোখের দিকে তাকিয়ে থাকলো। আমিও সাহস দেখে কিছুটা অবাক হলাম, কিন্তু আর কথা না বাড়িয়ে বৃহস্পতিবার আসবো বলে আমি বাড়ির পথে হাঁটা দিলাম। পরের দিন ঠিক সময় মতো পড়াতে গেলাম। বেল বাজাতে রিকি দরজা খুলে দিল। একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তোমার মা বাড়ি নেই? সে বলল, না, মা অফিসে আছে, ফিরতে দেরি হবে। আমি বললাম, বেশ, পড়ার ঘরে চলো। আজ সে একটা পাতলা টি-শার্ট পরেছে, শর্ট পরেছে। বয়স অল্প হলেও বেশ পাকা চেহারা। সেটা আগের দিন লক্ষ্য করিনি। বড়লোকের ছেলে, হয়তো জিম করে। যথারীতি আগের দিনের মতো পড়াতে শুরু করলাম। ঘন্টাখানেক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে কয়েকটা অঙ্ক করাতে দিলাম ওকে। বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করলো। একটা পারিনি, সেটা বুঝিয়ে দিলাম। তারপর বাড়ির কাজ দিতে লাগলাম। আজকেও সে একই রকম জিনিস। আর চোখে দেখলাম রিকি এক দৃষ্টিতে আমার ওই দুটোর দিকে তাকিয়ে আছে। যদিও আজ ওড়না পরে এসেছিলাম, তবু ঝুঁকে লিখতে গিয়ে একটু সরে গেছে। একটু অস্বস্তি হলো। আজ আর কিছু বললাম না। তখনই রিকি, একটু আসছি ম্যাম, বলে উঠে গেল। কিছুক্ষণ পর ট্রেতে 1 পেয়ালা কফি আর লেমন কেক নিয়ে ঢুকেছে। আরে, এ কি করছো? রিকি বলল, মা বলে গিয়েছিল আপনাকে নাস্তা দিতে, আমি ভুলেই গিয়েছিলাম। এসবের কোনো দরকার ছিল না, বললাম আমি। রিকি বেশ স্মার্ট, বলল, না ম্যাম, আপনি সারাদিন কাজ করে এসেছেন, এটুকু না হলে কি চলে? কফিটা আমি বানিয়েছি। আমি বললাম, বেশ, দাও তাহলে। রিকি বলল, যদি কিছু মনে না করেন, আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে?
আমি একটু অবাক হলাম, তারপর বললাম বেশ তো খাও না। থ্যাংক ইউ ম্যাম বলে রিকি গিয়ে নিজের জন্য এক কাপ কফি আনলো। কফিটা রিকি ভালোই বানায়। সেই কথা বলতে হেসে আরেকবার ধন্যবাদ দিল। আগেই বলেছিলাম ছেলেটা খুব স্মার্ট, টুকটাক অনেক কিছুই জানলো আমাকে। আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা, বাবা মা দুজনেই ব্যবসার অংশীদার, আর কাজ সামলাতে ফিরতে প্রায় রাত্রি হয় ছোটবেলা থেকে। তাই রিকি অনেকটাই নিজে নিজেই বড় হয়েছে। বাড়িতে দারোয়ান ছাড়াও আরও কাজের লোক আছে, তবে তারা সাফাই আর রান্নার কাজ করে চলে যায়, আর দারোয়ান আসে রাত্রে। বেশিরভাগ সময় একাই কাটাতে হয় রিকির। বেস্ট ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ, বন্ধুদের সাথে আড্ডা, আর কখনো হ্যাং আউট, মানে আর 5টা উচ্চবিত্ত ছেলে যেমন হয় আর কি। রিকি বলল, ম্যাম আপনার নাম্বারটা দেবেন, কোনো কিছু অসুবিধা হলে যাতে আপনার থেকে আগে জানতে পারি। এটা আর কি এমন ব্যাপার ভেবে নাম্বারটা দিয়ে দিলাম। এরপর উঠে গিয়ে একটা বিপত্তি হলো, চেয়ারে আটকে ওনাটা গা থেকে পড়ে গেল। আমি কফির মগটা হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে রইলাম। এই সুযোগে রিকি ভালো করে আমার ওইগুলো দেখতে লাগলো। কেমন জানি একটা উত্তেজনা, আমার অস্থিরতা বেড়ে গেল। রিকি নিশ্চয়ই একটা ভালো শো পাচ্ছিল, কিন্তু বুদ্ধিমান ছেলে এসে আমার হাত থেকে কফির মগটা টেবিলে রেখে তারপর আমার ওনার তুলে কাঁধে দিয়ে দিল। সেই সুযোগে আমার একটার সাথে ছুঁয়ে গেল ওর হাত। আমার শরীরে কেমন যেন কারেন্ট খেলে গেল, আর তাতেই আমার হুঁশ ফিরল। ওড়নাটা সরিয়ে আমি সরে এলাম। তারপর আজ আসি বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। একটা উত্তেজিত, কোনো দিন এমন হয়নি আমার বয়ফ্রেন্ডের সাথেও যতবার হয়েছে তাতেও না। যাই হোক, কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিজের কাজ নিয়ে বসে পড়লাম। প্রায় 12টা বাজে, শুতে যাব। দেখি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট ঢুকলো, হাই ম্যাম, দিস ইজ রিকি, দিস ইজ মাই নাম্বার। কেন জানি আমার বুকটা ধকধক করে উঠলো, তবু নিজেকে সামলে বললাম ওকে, আই উইল সেভ ইট। পরের টেক্সটটা ঢুকলো প্রায় সঙ্গে সঙ্গে, আজ আপনার কি কিছু হয়েছিল ম্যাম, ওভাবে ছুটে গেলেন? আমি এর কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। একটু সময় নিয়ে বললাম, ও কিছু না, ডোন্ট ওয়ারি। রিকি লিখে পাঠালো, ঠিক আছে ম্যাম, গুড নাইট। আমিও গুড নাইট বলে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন ঘুম এলো অনেক দেরিতে, মাঝরাতে। উইকেন্ড গেছে, মনটা একটু হালকা হয়েছে। বয়ফ্রেন্ড সেখানে বাড়ি পেয়েছে, সব গুছিয়ে নেওয়ায়, আর তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে। মনটাও ভালো হয়েছে অনেকটা। বুঝতে পারি একাকিত্বে ভুগছিলাম হয়তো, তাই সেদিন ঘটনাটা ওইভাবে রিয়াক্ট করেছি। তাও সোমবার আসাতে মনে একটু হলেও ধুকপুকানি শুরু হলো। ক্যাম্পাস থেকে রিকিদের বাড়িতে গিয়ে বেল বাজালাম। আজ রিকির মা দরজা খুলে দিয়েছেন। আমি একটু নিশ্চিন্ত হলাম, আজ বাকি কিছু স্বাভাবিক কি ছিল। কাজের লোক এসে কফি দিয়ে গেল। ফেরার সময় রিকির মা বলল, রিকি আপনার পড়া খুব পছন্দ হয়েছে, তাই আপনি ওকে 2 বছর দেখুন। আমি বললাম আমি চেষ্টা করব যথাসাধ্য। তারপর উনি আমার হাতে একটা খাম ধরে দিয়ে বললেন যে এটাতে এই মাসের বেতন আর সামনের মাসের অগ্রিমটা আছে। আমি একটু লাজুক হয়ে থ্যাংক ইউ বলে বাড়ি ফিরলাম। গুনে দেখি 8,000 টাকা আছে। খুশি মনে বয়ফ্রেন্ডকে জানালাম। ও একটু টিস করে বলল, এরকম চললে কয়েকদিন পর তো আমার থেকেও বেশি টাকা রোজগার করবে। আমি ধমক দিয়ে শুয়ে পড়লাম। তখনই হোয়াটসঅ্যাপে রিকির টেক্সট ঢুকলো, গুড নাইট। আমিও রিপ্লাই করে দিলাম। এভাবেই চলতে থাকলো রিকিকে পড়ানো। প্রায় দুবেলায় টেক্সট করতো রিকি। কখনো বয়ফ্রেন্ড বিজি থাকলে রাতে আড্ডাও দিতাম। ছেলেটা কথা বলতে জানে, টুকটাক ফরওয়ার্ড জোকস ও পাঠাতে লাগলো আমাকে, আমিও রিপ্লাই করতাম। এভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম। রিকি ক্লাস টেস্টে ভালো করতে থাকলো। একদিন রাতে চ্যাট করতে করতে হঠাৎ একটা মেসেজ পাঠালো রিকি। বেশ মজার ছিল, কিন্তু আমি কপট রাগ দেখিয়ে বললাম, এসব কি, কে পাঠাচ্ছে তোমার এসব, আর আমাকেই বা কেন পাঠাচ্ছে? রিকি বলল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, ফরওয়ার্ড হয়ে গেছে। আমি বললাম, ছি, তুমি এমন ছেলে আগে জানতাম না তো। কাদের সাথে মিশো, এরকম হলে তোমার মাকে জানাতে হবে। রিকি প্রায় সঙ্গে সঙ্গে ফোন করে। ধরবো কি ধরবো না ভেবে ভেবে ধরলাম। গলা শুনে বুঝলাম একটু ঘাবড়ে গেছে। বলছে, প্লিজ ম্যাম, এমন করবেন না, বাপি আমাকে আস্ত রাখবে না। আমি রিকির কথা শুনে ওকে বললাম, তুমি ঠান্ডা হও। শুনে রিকি কিছুটা শান্ত হলো, তারপর ফোন রেখে দিল। কিন্তু চ্যাটে কথা চলতেই থাকলো। ওকে চুপ করানোর জন্য বাধ্য হয়ে বললাম, তোমাদের বয়সে এরকম একটু সবাই করে। আমার বন্ধুরা আমাকে পাঠায় বলে ওকে আমিও একটা ফরওয়ার্ড করলাম। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এরপর থেকে রিকি অমন টাইপের মেসেজ পাঠাতো আমাকে, আমি কখনো ফরওয়ার্ড করতাম। দিনের পর দিন মেসেজগুলো আরো হতে থাকলো। আমি কেন জানি স্রোতের সাথে ব্যাপারটাকে বইতে দিলাম। তবে রিকি পড়ানোর সময় আমার ওই দিকে তাকানো ছাড়া আর কোনো অসভ্যতাময় করেনি। কিন্তু ব্যাপারটা বাঁক নিল সেদিন, যেদিন আমি শাড়ি পরে ওকে পড়াতে গেলাম। তারপর কি হলো তা আমি তোমাদের আগামী পর্বে শোনাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ছাত্রের গল্প? আমি তোমাদের এমনই সব মজার মজার গল্প শোনাতে আবার চলে আসবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।